আপনার আত্মজীবনীটা পড়ছিলাম, আসলে আমি বিধান রায়কে নিয়ে একটা বই লিখছি। আপনি তো বউবাজার ওই অঞ্চলেই থাকতেন, ক্রিক রোড কাছে। হ্যাঁ, ঠিক তো হচ্ছে, ঠিক হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার 47 সালে জন্ম, তো আপনার বিধান রায়কে নিয়ে কোনো হুম, স্মৃতি আছে বা কিছু জানেন ওই আছে সময়? আছে আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কিছু শিক্ষা আমাদের পাড়া দিয়ে সবসময় যেতেন। তারপর আমরা ওয়েলিংটন স্কোয়ারে বাচ্চারা খেলতাম, মাঝে মাঝে ওনার বাড়ির ওই ইয়েতে ঢুকে পড়তাম। আর আমার কাকা ওনার লেকচার শোনাবার জন্য সব উনি তখন ওই ইয়েতে ওয়েলিংটন স্কোয়ারে মাঝে মাঝে ওনার লেকচার হতো। এবং আচ্ছা, সেটা কি রাজনৈতিক, মানে পলিটিক্যাল লেকচার? রাজনৈতিক রাজনৈতিক হয়তো কংগ্রেসের কোনো একটা বিশেষ অনুষ্ঠান বা কোনো কারোর সম্পর্কে মানে শ্রদ্ধা জানাবার জন্য সেটা আহ, গান্ধীর হতে পারে, সেটা আরো মানে যেসব বিষয় নিয়ে কংগ্রেসের সময় চিন্তা ভাবনা করতো আমার মনে আছে সেগুলো। তো সেই লেকচার গুলো আমাকে কাকা নিয়ে যে নয় বাচ্চা বয়সে যেটা আমি দেখতাম, সেই আমি ওগুলোকে ডিসক্রাইব করতে পারি। তার টেক্সটটা ওই বক্তৃতার টেক্সট বলতে পারবো না, আই ওয়াজ টু মানে ইয়াং ফর দ্যাট। ইয়াং ফর দ্যাট, আমার ইয়েস। মনে আছে উনি তো, হ্যাঁ, আর উনি 61 সালে তো উনি চলেই গেলেন, তখন আমি স্কুলে পড়ি নর্মাল না, স্কুলে, আমার 62 মনে সালে, আছে। 1962 পয়লা। 62, হ্যাঁ 62, 62 তো, হ্যাঁ 62 সালে উনি চলেই গেলেন। আম, আমার মনে আছে ওনার জন্মদিনে চলে গেলেন। হ্যাঁ, পয়লা এবং ওনার জুলাই। বাড়িতে সেন সর্বপল্লী রাধাকৃষ্ণন এসেছিলেন ওনার সঙ্গে আচ্ছা। দেখা করতে ওনার জন্মদিনে। উনি মাথা ঘুরে গিয়ে ওর কোলেই পড়ে গেছিলেন। আচ্ছা। তারপর চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উনি যখন কিন্তু আপনি যখন ওই পাড়ায় থাকছেন আর কি, তখন কি উনি হ্যাঁ, চিকিৎসা করতেন, প্রত্যেক দিন রুগী দেখতেন বা এরকম কিছু? চিকিৎসা মানে তখন তো উনি মানে ইয়ে করতেন না, কি বলে, ওনার চেম্বারে বসতেন না চিকিৎসা করার জন্য, কিন্তু কেউ ওনার কাছে গেলে লিখে দিতেন। তখনকার একটা বিখ্যাত ঘটনা আমার জামাইবাবু দেখেছিলেন। আচ্ছা। তিনি হচ্ছেন, আমার জামাইবাবু হচ্ছেন ডক্টর যোগেশ চন্দ্র ব্যানার্জি আছে, বিখ্যাত কার্ডিওলজিস্ট হ্যাঁ, নাম তৎকালে। শুনেছি। হ্যাঁ। হ্যাঁ, যোগেশ বাবুর ছেলে। তো সেই জামাইবাবুর কাছে শুনেছিলাম যে উনি একবার বিধানবাবুর সঙ্গে দেখা করতে গেছেন, বাবা একটা কোনো কাজে পাঠিয়েছেন যে তুই বিধানবাবুর সঙ্গে দেখা করে একটু বলে আসিস এই ব্যাপারে। আমার যতদূর ধারণা ওই সময় উনি আমেরিকায় পড়তে যাবেন বলে একটা পারমিশনের দরকার ছিল, তখন এইসব আচ্ছা। হতো আর কি, পারমিশন টমিশন হয়তো পাসপোর্ট ইত্যাদি। তো বলেছি বিধানবাবুর কাছে যাস, আমার নাম করে বলবি। তো বলে আমি যখন উঠছি তখন বিধানবাবু সিঁড়িতে উঠছেন। হুম। এবং আচ্ছা। এটা একটা ঘটনা যে বিধানবাবু সেই বয়সেও মানে যখনকার কথা বলছেন 56-57, তখন না যথেষ্টই বয়স। হ্যাঁ, 80 70-এর বছর ওপরে। বয়সে চলে গেলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 76-73, কিন্তু উনি হেঁটে উঠতেন। হুম। আচ্ছা। তো উনি বললেন যে আমি উঠছিলাম ওর সামনে সামনে, পাশাপাশি যাইনি কারণ উনি বিশিষ্ট লোক, আমি পেছন পেছন উঠছিলাম। তখন ওই ওই ওপরে সিঁড়ি দিয়ে আবার কি নামছিল, নামতে নামতে ঠাক 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 করে 4-5 বার কাশলো। সেই আচ্ছা। কাশিটা শুনে ওই ছেলেটাকে থামালেন। থামিয়ে বলে, এই তুমি যাও, গিয়ে ইয়ে করো, অমুকের কাছে যাও, গিয়ে দেখা করো, ইয়ে করো সে করো, তোমার বোধহয় ইয়ে হয়েছে, টিউবারকিউলোসিস। টিউবারকুলোসিস হয়েছে। সে তো ঘাবড়ে গেল, দিয়ে তারপর রাগ মাথা নিচু করে আচ্ছা আচ্ছা বলে সে চলে গেল। এবং পরে জানা গিয়েছিল সত্যিও টিউবারকুলোসিস হয়েছিল। মানে একটা কাশির আওয়াজ শুনে উনি ডিটেক্ট করতে পারলেন। এবার 2-3 বার কি এসেছে যে টিউবারকুলোসিসের কাশি, কিন্তু আচ্ছা, সেটা এটা তাই আপনি দাঁড়িয়েছে। শুনেছেন আপনার জামাইবাবু যোগেশ চন্দ্র ব্যানার্জির কাছে, কার্ডিওলজিস্ট? না, বিবেকানন্দ ব্যানার্জির ছেলে শান্তনু ব্যানার্জির কাছে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, শান্তনু ব্যানার্জি ওর বড় ছেলে, তার কাছে শুনেছিলাম। উনি আমার জামাইবাবু। যোগীশবাবু তো হচ্ছেন শান্তনু বাবুর বাবা। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। না, ওই সময় আর বোধহয় উনি প্রত্যেক দিন, হ্যাঁ বলুন, কি বলছিলেন বলুন। হ্যাঁ। আর আর ওনার আর একটা ব্যাপার ছিল, উনি আমাদের পাড়া দিয়ে ওপেন হুড গাড়ি ছিল স্টুডি বেকার ওনার, অ্যাশ কালারের, সিলভার অ্যাশ। এবং তখন তো এইসব এখন যেরকম একটা গাড়ি মানে মিনিস্টারের গাড়িগুলো চারটে, তার সঙ্গে একটা কনভয় ট্রাভেল করে, সামনে পুলিশ পেছনে পুলিশ, 3টে গাড়ি 4টে গাড়ি এদিক ওদিক, এইসব কাপড় হচ্ছে, এইসব জঘন্য ব্যাপার তো তখন ছিল না। উনি হ্যাঁ। আমাদের পাড়াতে দিনের বেলা আমরা দেখতে পারতাম, যাচ্ছেন, আমরা খেলছি হয়তো রাস্তায় বাচ্চারা, দেখি আমরা তাকিয়ে দেখতাম এই যে বিধানবাবু যাচ্ছেন, বিসি রায় বলতাম আমরা, বিসি রায় যাচ্ছে। সেটা কি না, ওপেন রোড গাড়িতে হেলান দিয়ে পেছনে সিটে বাঁ হাতটাকে সিটের মাথার উপর ছড়িয়ে রেখে আর ডান হাত দিয়ে একটা কুশনের উপর, মানে হাতের উপর হাত রেখে উনি দিব্যি আপন মনে যেতেন। এবং আমরা বাচ্চারা চেঁচামেচি করতে দেখলে একটু দাঁড়িয়ে একটু ঘুরে আসতেন। কিন্তু এটা ওনার নিত্য নৈমিত্তিক ছিল।
প্রায় এভরিডে হি উড ট্রাভেল লাইক দ্যাট। কোথায় যেতেন সেটা জানি না, কারণ আমাদের পাড়ার ওই দিকে মানে ওই তরফ থেকে এসে তো আর অ্যাসেম্বলি যাওয়া হয় না, কিন্তু যাই হোক, তো কোথাও না কোথাও একটা যেতেন উনি, কংগ্রেসের ব্যাপারেই হয়তো বা মানে আচ্ছা, এটা দেখতেন প্রত্যেকদিন বিকেলে উনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন স্টুডি বেকারে? না, বিকেলে না, সকালবেলা আচ্ছা ওনাকে দেখতাম। সকালে এই ধরুন আমরা যখন দেখতাম ওই কত হবে 10টা 10:30 এরকম, ওই সময় 10টা বেরিয়ে সাড়ে যেতাম। 10টায়। আচ্ছা, ওনার বাড়ি থেকে হ্যাঁ, সেই সময় অবারিত দ্বার ছিল, মানে এনিবডি কুড গো অ্যান্ড প্রায় মিট? তাই, প্রায় তাই। বিরাট বড় বাড়ি, উনি একমাত্র বাসিন্দা, উনি তো বিবাহ করেননি। না। এমনি যারা যারা কিছু ওর উপর নির্ভর করতো, দু একটা ফ্যামিলি তারা থাকতো দেখাশোনা করেন, ইত্যাদি ইত্যাদি। আর একটা অফিস ছিল একতলাতে, সেখানে ওনার কাজ হতো, এসব হতো। আর একটা চেম্বার ছিল, সেটাকে অনেকে বলতো যে ওখানে নাকি উনি রুগীও দেখেন যারা আসছেন। হ্যাঁ, উনি তো প্রত্যেক দিন সকালে 1 ঘন্টা করে 14টা করে রুগী দেখতেন, এটা মানে আছে হ্যাঁ, হ্যাঁ, মুখ্যমন্ত্রী, সেটা হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ, পশ্চিমবঙ্গের বিভিন্ন হ্যাঁ, প্রান্ত থেকে হ্যাঁ, রেফার হয়ে তারা যেত। রেকর্ড হয়ে ওর কাছে আসতো, সেগুলো তাদের উনি দেখতেন। একটা ঘর ছিল, সেটা আমি আমার দেখেছি বাইরে থেকে, ভেতরে ঢুকিনি কখনো, কিন্তু সেখানে আচ্ছা উনি দেখতেন। আর আচ্ছা আর হ্যাঁ বলুন। বলুন। আর একটা ছিল ওই ছটা বলছি, 10টা নাগাদ উনি বাড়ির থেকে বেরোতেন। আমাদের পাড়া হয়ে আমার কোথায় যেতেন আমি জানি না, কিন্তু আই সাপোজ উনি হয়তো অ্যাসেম্বলিতেই যেতেন, কিন্তু অ্যাসেম্বলির ডিরেকশনটা তো অন্যদিকে, কিন্তু ওখান দিয়ে কেন যেতেন প্রত্যেক দিন, প্রায় প্রত্যেক দিন, সেটা আমি এখনো জানি না, কিন্তু যেতেন। আচ্ছা। আর আর একটা জিনিস আমি ওনার লক্ষ্য করেছিলাম, খুবই ইন্টারেস্টিং, ওই অল্প বয়সে এটা হয় কি, বক্তৃতার সময়, হ্যাঁ। বক্তৃতার সময় উনি বক্তৃতা করছেন, উনি বলতে বলতে এই সেদিন আমি জহরকে বললাম, আমি তখন জহর খেতে জানি না, ছোট্ট বাচ্চা ছেলে। আচ্ছা, হ্যাঁ, আমি নেহরুকে নাম ধরে ডাকতেন। হ্যাঁ, জওহরলালকে জহর বলে ডাকতেন। তো আমার কাকা বুঝিয়ে দিয়েছেন ওটা জওহরলালকে বলছেন, প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুকে। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, উনি বলছেন হ্যাঁ জহরকে বললাম যে এটা করা দরকার, এটা করা দরকার। বুঝতে অনেকে পারছি। আছে, যেমন ধরুন প্রাইম মিনিস্টার সম্পর্কে রেফার করতে গেলে প্রধানমন্ত্রী, মাননীয় এইসব বলে, তো হ্যাঁ, মাননীয় ফাননীয় ইদানিং শুনি, আগে সব শুনতাম না। হ্যাঁ, বুঝতে প্রাইম পেরেছি। মিনিস্টার বলতো বা নাম দিয়ে বলতো অমুক শ্রী অমুক তমুক ইত্যাদি, উনি জহর বলে বলতেন। আর ওনার ইয়ের মধ্যে কি বলে, যেটা অনেকে খেয়াল করেনি, মানে করেনি হয়তো সেই সময়, নাহলে কিছু রিপোর্ট হয়তো আমি পরে যখন ওর সময় রিপোর্ট দেখেছিলাম তাতে ওই জিনিসটা দেখিনি। সেটা হচ্ছে গিয়ে উনি আহ, উনি রাজনীতির সব রোগ বা অবস্থা বা অর্থনীতি এইসব বোঝাতে গিয়ে মাঝে মাঝে ইয়ে করতেন, ডাক্তারি শব্দ ব্যবহার করতেন। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তারি শব্দ ব্যবহার করতেন, সেটা তখনকার কোনো রিপোর্টে পাইনি, আমি পরে যখন পড়ে দেখেছিলাম আমার কৌতূহল থেকে, কিন্তু পাইনি। যেমন উনি বলতেন, ওনার কথা মতো আমি বলছি যে শব্দগুলো আরো অনেক বলেছেন, আমার সেসব তার মনে নেই ওই বয়সে। আহ, যেমন ডিটেকশন বলছেন, হ্যাঁ, তারপরে ম্যালনিউট্রিশনটা উনি হয়তো অর্থনীতির ব্যাপারে বলতেন। আচ্ছা। তারপরে হ্যাঁ, তারপরে ডিটেকশন, সেটা হচ্ছে গিয়ে করাপশন হতে পারে বা কি বলে কোনো দোষ ত্রুটি হতে পারে সরকারি ব্যাপারে, হ্যাঁ। ইত্যাদি ইত্যাদি। আর কংগ্রেসের ব্যাপারে উনি যেটা বলতেন, উনি কংগ্রেসেরই অনেক কথা বলতেন নর্মালি তখন আর কি, যে কি বলে আহ, আহ, আমাদের কংগ্রেসকে, কংগ্রেসের স্বাস্থ্যটাকে উদ্ধার করতে হবে, পুনরুদ্ধার করতে হবে বলতে উদ্ধার করতে হবে, এবং এটাকে আরো জোরালো করতে হবে। মনে আচ্ছা। আছে তার কাকার সঙ্গে শুনতাম তো, উনি আমাকে ব্যাখ্যা করে করে দিতেন যে কংগ্রেসের, তার কারণ হচ্ছে গিয়ে এই জিনিসটা চলে যাওয়ার জন্য কংগ্রেসের পতন হলো আলটিমেটলি। যাই হোক, মানে কংগ্রেসের এই যে সেলফ অ্যানালিসিস, এটা নেহেরু এবং বিধানবাবু এবং আহ, উম, আমার ধারণা আমার ধারণা আরো পরে ধরুন 70 দশকের গোড়া পর্যন্ত কিন্তু বহাল ছিল। লুক আচ্ছা। অ্যাট ওয়ানস ওন ক্রিটিক্যাল স্টেজ আর কি, যে কি অবস্থায় আছে না আছে, এই আলোচনাটা হতো। তখন তো আর কংগ্রেস বলতে কংগ্রেস যে কখনো যাবে তখন কেউ ভাবতো না, হ্যাঁ, সেটা পরে বুঝেছি। তখনকার ধারণাই ছিল যে কংগ্রেস করতে পারে, আর ছিল না। তো সেই জন্য উনি কেন বলতেন, তার কারণ হচ্ছে গিয়ে উনি বুঝতে পারছিলেন যে একটা দল এতকাল ধরে এরকম কি বলে
ক্ষমতায় থাকলে প্রধান, আর কি। হ্যাঁ, ক্ষমতায় থাকলে তার ভেতর থেকে একটা ইন্টারনাল ফেলিয়ার হয়, একটা হ্যাঁ ভেতর থেকে একটা, হ্যাঁ, ভেতর থেকে কতগুলো ডিসরাপশন হয়, সেইগুলো সম্পর্কে উনি সচেতন করাতেন। সচেতন। সেটা উনি প্রফুল্লবাবুকে বোধহয় বলেছেন, সেটা বোধহয় প্রফুল্লবাবুকে বলেছেন, কারণ প্রফুল্লবাবু এক বক্তৃতাতে শুনেছিলাম, প্রফুল্লবাবু আমাদের ইয়েতে এসেছিলেন, কি বলে, আমি তো নরেন্দ্রপুরে পড়ি, সেই সময় প্রফুল্লবাবু ওই নরেন্দ্রপুরে এসে বলেছিলেন যে একেবারে অসুস্থ হয়ে পড়ে গেলে রুগীকে সারানো কষ্ট হয়, অসুবিধা হয়। রুগীকে মাঝে 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 দেখে শুনে বুঝতে হবে, যেটা বিধানবাবু বলতেন। বুঝতে ডাক্তার পেরেছি। ছিলেন, উনি বুঝতে পারতেন। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস স্যার, আমি এটা অনেক জায়গাতে পড়েছি, যদিও এটা কোথাও সাবস্টেন্সিয়াল এভিডেন্স নেই, সেটা হচ্ছে বলা হয় মানে যে বেলা সেন বলে এক মহিলার সাথে হি হ্যাড অ্যান হ্যাঁ, অ্যাফেয়ার। ওনার সঙ্গে সম্পর্ক ছিল। হ্যাঁ, হ্যাঁ, সম্পর্ক ছিল। সম্পর্ক আমি মানে কতটা ঘনিষ্ঠ কি বৃত্তান্ত জানি না, কিন্তু দেয়ার সিং ওয়াজ অলওয়েজ মানে ডিসকাসড ইন, মানে ওই বিধানবাবুদের সঙ্গে কথা বলা, বিধানবাবু সম্পর্কে কথা বলার সময় তাই নাকি? মানে এটা আপনিও দেখেছেন, শুনেছেন, এটা কিভাবে, মানে হাউ ডিড ইট কাম টু ইয়োর ইয়ার্স, মানে এটা আপনি কিভাবে, আপনি তো ছোট ছিলেন একটা তখন। কারণে আলোচনা হতো বলে যে বেলা সেন হচ্ছে গিয়ে ওনার বান্ধবী এবং বেলা সেনের ইত্যাদি ইত্যাদি হতো আর কি তখনকার দিনে। আরে এই মানে আজকের মতন এরকম কুট ক্যাচালি হতো না তখনকার দিনে, কিন্তু হ্যাঁ আলোচনা তো হতো। বিধানবাবু সম্পর্কে একটা শ্রদ্ধার শূন্যও এই ইয়েগুলো, আলোচনাগুলো হতো, যে হ্যাঁ, বেলা কিন্তু সেনের সঙ্গে মানে ওনার কি বেলা সেন ব্যাপার ওয়াজ ইত্যাদি। ম্যারিড টু কলোনেল জে এম সেনগুপ্তা, মানে হি ওয়াজ এ ম্যারিড লেডি। হ্যাঁ, হ্যাঁ, এবং আমি হ্যাঁ, শুনেছি হ্যাঁ, যে মানে বেলা সেন না থাকলে কিন্তু পথের পাঁচালী তৈরি হতো না। মানে সুপ্রভা রায় হ্যাঁ, হ্যাঁ, অ্যাপ্রোচড বেলা absolutely। সেন। বেলা সেনকেই বলেছিলেন সত্যজিৎ বাবু যে হ্যাঁ আমার ছবি হবে না, তার কারণ হচ্ছে যা টাকা জোগাড় করতে পেরেছিলাম হ্যাঁ গয়নাগাটি বইপত্র বিক্রি করে তা দিয়ে চালিয়েছি, কিন্তু এখন 1 বছর ধরে ছবি পড়ে রয়েছে, কি করবে, এটাকে দাঁড় করাতে গেলে কি করা যায়, আপনি একটু বিধানবাবুকে বলে না, দেখুন। সত্যজিৎ বাবু বিধানবাবু বলেননি, উনি বলেছিলেন, বলেছিলেন হচ্ছে সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায়, মানে উনি বেলা ওই আর সেনের কি, হ্যাঁ, দুটো, হ্যাঁ, বান্ধবী ছিলেন। হ্যাঁ, ওদের চিনতেন। হ্যাঁ, না, মানে সত্যিবাবু বলেনি, মানে সত্যিবাবুর তরফ থেকে বলা হয়েছিল বেলা সেনকে, এবং হ্যাঁ বেলা বেলা সেন সেনকে। সেটা বিধানবাবুর কানে তুলেছিলেন, এবং বিধানবাবু তখন বলেছেন, ঠিক আছে, আমি ছবি যতটা হয়েছে একটু দেখিনি, দেখে নিয়ে একটা অদ্ভুত কমেন্ট করে তিনি সেটা সত্যজিৎবাবু পরে রেফারও করেছিলেন। উনি বলেছিলেন যে হ্যাঁ, দেখলাম তো ঠিকই আছে, ভালোই আছে, কিন্তু আমরা যে এখন গ্রামে গ্রামে ইলেকট্রিকের পোল বসাচ্ছি, মানে মানে বিদ্যুৎ সরবরাহ করার জন্য কয়েকটা ইলেকট্রিকের পোলকে দেখিয়ে দেওয়া যায় না এই গ্রাম দেখাবার সময়, বলেছি। সেটা আমি হাসতে হাসতে বলেছিলেন, এবং লিখেছেন, সেটা আছে হ্যাঁ, সত্যিবাবু লেখাতে। এবং শুধু তাই নয়, মানে বেলা সেনের সাথে এতটাই ওদের ইয়ে ছিল আর কি। মানে বিধান রায়ের তো অনেকগুলো ভাই ছিলেন, বড় ভাই এবং মেজ ভাই, দু ভাই, হ্যাঁ, শুভমল হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ, সুবিমল, সুবোধ আর সাধন। তো সুবোধচন্দ্র সেনের হ্যাঁ, বড় ছেলেকে উনি বেলা সেনের বড় মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন, মানে অর্চনা হ্যাঁ, রায়। সুবিমল চন্দ্র আচ্ছা, রায় সুপ্রিম কোর্টের খুব বিখ্যাত বিচারক ছিলেন, তো তার হ্যাঁ, সাথে হ্যাঁ, 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 জানি, বেলা জানি, সেনের হ্যাঁ, বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন। এবং বিধান রায় একটা বাড়ি কিনেছিলেন আর কি থাকবেন বলে, সেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়েছিল বিধান সভায় সেই সময়, বর্ধমানের রাজার কাছ থেকে। সেটা হচ্ছে রোল্যান্ড রোডে। উনি শেষ বয়সে যদিও থাকতে পারেননি, উনি মারা গেলেন তার আগে, হুম, 62-তে। হুম, 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 হুম। আচ্ছা, তো ইউ হ্যাভ অলসো হার্ড দ্য নেম অফ বেলা সেন ইন দ্য কনটেক্সট অফ বিধান রায়, মানে দিস ওয়াজ এ হ্যাঁ, ওয়াইড। হ্যাঁ, হ্যাঁ, বহুবার চর্চা হতো তো, বড়রা এসব কথা বলতো, আমরাও পারতাম তার মধ্যে। তারপরে যখন ছবি চলে যাওয়ার পরেও আলোচনা হতো, তখন আমি আরো বড়, এবং অনেক মানে মানে লোকের সঙ্গে কথায় কথা তখন আসছে রিলেশন নিয়ে আচ্ছা, কথা। হ্যাঁ, হ্যাভ ইউ এভার মেট দ্যাট লেডি? না, আমি ছবি দেখেছিলাম সেই সময়, কোনো একটা কারণে দুটা কোথাও ছাপা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনার নামটা বলবেন? হ্যাঁ, আমার নাম সৌরনীল ঘোষ। সৌ সৌরনীল ঘোষ, SAURONIL। সৌরনীল ঘোষ, সৌরনীল ঘোষ, বুঝতে পেরেছি। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি তারা বই লিখতেন বিধানবাবু? হ্যাঁ, আমার ইচ্ছা আছে বই লেখার, কিন্তু ওকে, মানে বিধান রায়কে নিয়ে লিখতে গিয়ে সমস্যা হলো, মানে এত হুম, রকমের মানে আসল মানুষটাকে বের করে নিয়ে আসা মিথের আড়াল থেকে, মানে ওনার সম্পর্কে এত হুম, গল্প চালু আছে, কোনটা সত্যি আর কোনটা হুম, মিথ্যে সেটা খুব মুশকিল। মানে ওনার হুম, যে আশ্চর্য চিকিৎসা ক্ষমতা সম্পর্কে বলা হয়, আমার মনে হয় অনেকটা এক্সাজারেট করে বলা হয়। এবং ওনার চিকিৎসা পদ্ধতি নিয়ে কোনো সাইন্টিফিক বই লেখা হয়নি, প্রায় কিছু নেই। মানে what kind of a doctor and physician he was, there is hardly any book on হুম, that. হুম, হুম, বা হুম। উনি নিজেও কোনো না, বই তবে লেখেন। এটা কি,
না, হ্যাঁ তবে এটা ঠিক, উনি যে বড় ডাক্তার ছিলেন এটা তো আমি আমার কি বলে জামাইবাবুর কাছে শুনেছি, এবং জামাইবাবু বারবার বলতেন ওর বাবা নাকি রেফার করতেন যে বিধানবাবুর ক্ষমতা হচ্ছে না ডাক্তারি, উনি কেন যে মানে পলিটিক্সে গেলেন। আচ্ছা তখন হ্যাঁ আমার জামাইবাবু বলতেন যে আমরা বলতাম যে ডাক্তারি করলে তো আর বিধান রায় হতে পারতেন না, ডক্টর বিধান রায় বলে একটা লোক থাকতো ঠিকই এবং খুব সাকসেসফুল ডক্টর হতেন, খুব নাম করা ডাক্তারও হতেন, কিন্তু এই বিধান রায় তো হতেন না, সেটা বলতেন আচ্ছা ওরা। আচ্ছা, একটা জিনিস আপনি কি আমাকে বলতে পারেন, বিধান রায় মারা যাবার পরে কোনো সংখ্যা বা দেশ পত্রিকায় পরবর্তীকালে কোনো বিশেষ সংখ্যা না বার না, করেছিল? তখন এইসব ব্যাপারগুলো ছিল না, তখন তো এইসব ব্যাপারগুলো ছিল না। দেশ পত্রিকার কাগজ তৈরি হওয়া একটু পরের দিকে হয়েছে, অনেক পরের দিকে হয়েছে, আচ্ছা, কারা করেছে সৌম্যদীপ্তি বলতে মারা পারবেন? যাওয়ার পরে হয়েছে। আহ, হ্যাঁ হ্যাঁ কারা বলুন। করেছে এটা বলতে পারবেন, এই কভার স্টোরিটা বিধান রায়কে নিয়ে, যেটা অনেক পরে হয়েছে বললে? না না, অনেক পরে হয়েছে সৌম্যমিত্রকে নিয়ে, ও মানে তখন এই চলনটা ছিল না, দেশ পত্রিকার এই চলনটাই ছিল না। ও আচ্ছা, চল। রবীন্দ্রনাথকে ওরা আটকে ছিল, কাবারে আনতে গেলে রবীন্দ্রনাথকে নিয়ে আটকে ছিল। আর তারপরে আমি যখন রাগুনুদার লিখলাম রবিশঙ্করকে নিয়ে, তখন রবিশঙ্করকে ওরা কাবারে এনেছিল। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে তখন ওই কনসেপ্টটাই ছিল না। কনসেপ্টই ছিল না। আচ্ছা, আর কিন্তু তখন তো আমি কালারে হতো না, তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ছিল। ব্ল্যাক এন্ড হোয়াইট আমার ছিল, সময় তো রাইট? দেশ তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, তখন আর খাবারের অত কি ইয়ে ছিল, ভেতরে স্টোরি বেরোতো আর কি, রাজনীতি বলে যে কলম থাকতো বা প্রচ্ছদ কাহিনী বলে যেটা বেরোতে থাকে হয়তো ছিল। আচ্ছা, এটা আপনার কি খুঁজে মনে বার হয়, আমি করলে যদি পাবে না। স্যার আকাশবাণী কলকাতায় খুঁজি আর্কাইভে বিধান রায়ের কোনো সাক্ষাৎকার খুঁজে পেতে পারি, কিছু কণ্ঠস্বর বা তখন সাক্ষাৎ? এই ধরনের সাক্ষাৎকার তো মানে হতোই না, আচ্ছা হতোই না। এই যে সাক্ষাৎকার জিনিস, এটা কথা বলে 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 বাকি করা, এগুলো তখনকার দিনে ছিল না। তখন তো হয় তারা বলছেন, নয় তারা মিটিং এ বলছেন, নয় রেডিও থেকে ভাষণ দিচ্ছেন, বা কোথাও তার বলা কথা নিয়ে কমেন্ট করে কাগজে লেখা হচ্ছে, আচ্ছা, এই কিন্তু ওনার ব্যাপারটা ছিল না। কণ্ঠস্বর কি পাওয়া যেতে পারে সাক্ষাৎকার আপনার বলে মনে? যে হ্যাঁ। হ্যাঁ 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 আর না, আমি হ্যাঁ, বলছি বলুন ওনার বলুন। বক্তৃতাই ধরুন, বক্তৃতা কণ্ঠস্বর রেকর্ডেড আকাশবাণীতে পাওয়া যেতে পারে বা আপনার মনে হয় থাকতে সেটা পারে? পেতে পারেন, হ্যাঁ সেটা পেতে পারেন, সেটা পেতে পারেন। কারণ আচ্ছা উনি তো মানে কি বলে ওই মানে স্বাধীনতা দিবস বলুন কি কংগ্রেসের কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানের ব্যাপার থাকলে উনি তো বলতেন, সেগুলো ওরা রেকর্ড করেছে, হয়তো রেখেও গেছে, বিধানের ব্যাপার তো রেখেও দেবে হয়তো, আচ্ছা, একটা আপনি জিনিস ওখানে জিজ্ঞাসা। গেলে হয়তো করতে। হ্যাঁ, উনি কি ওয়াজ ই আ ভেরি গুড স্পিকার, মানে উড ইউ সে আ ভেরি গুড স্পিকার ওয়াজ বিধান রায়? না, there was more storytelling in his speech, আমার যত মনে আছে, আমি অন্তত ওটা তো আচ্ছা, শুনেছি অল্প বয়সে, উনি গল্প হ্যাঁ, করে করে এই যে সেদিন হলো, এটা হলো, আমি বললাম এটা তোমরা কেন করতে পারলে না, কেন আচ্ছা এটা হলো, রাজনীতির ধরন তোমরা বদলে দিচ্ছ কেন, যে হারে চলতে হবে এ করতে হবে, জহরকে বলেছিলাম, এরকম ভাবে বলতেন আর কি। আচ্ছা, মানে একেবারেই যেমন আজকালকার রাজনৈতিক নেতারা যেভাবে হুইসেল ব্লোয়িং করে সেরকম কিছুই না না মানে? না 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 না, প্রথমত কাউকে নিম্নমন্দ করে বলতেন না। আচ্ছা জ্যোতিবাবুকে তো খুবই স্নেহ করতেন, যদিও জ্যোতিবাবু ওর বিরুদ্ধে খুব তর্ক করতেন অ্যাসেম্বলিতে, কিন্তু তারপরে উনি বেরিয়ে বলতেন এই জ্যোতি কেমন আছো, এই আছো, চলো চা খাবে এসো, পুরোনার ঘরে নিজে বসে চা খাওয়াতেন, সেসব তো আছে। কিন্তু এইসব মানে পার্সোনাল অ্যাটাক করা বা এই সমস্ত কি বলে উম, কি বলে হ্যাঁ, রাজনীতির নাম করে খেউর করা, এসব তখনকার দিনে ছিল না, ছিল সত্যি না। কথা বলতে। আচ্ছা এটা হ্যাঁ, ওরা এই খেউড়ের মানে বলা যেতে পারে ওরা বলি হলেন যখন উম, ওনার এবং অতুল্য ঘোষের নাকি জয়েন্ট প্রপার্টি আছে ইয়েতে গ্রেট ইস্টার্ন হোটেলের পাশে, ইয়ের উপরে বলে সব রটাতে শুরু করলো, এবং তার মধ্যে বেলাসিনের নামটাও ঢুকে গিয়েছিল। ও আচ্ছা, এটা এটা এইসব রিপোর্টে, আমি এটা কত সাল আমাকে বলতে পারবেন, উইচ ইয়ার ওয়াজ দিস, মানে এইটা যখন হচ্ছে? দিস উড বি 58, 59 আচ্ছা, এটা কি সিপিআইএম এটা or এরকম একটা 60 অ্যালিগেশন করেছিল যে ওনার প্রপার্টি রয়েছে অ্যালিগেশন ব্রিটিশ? করে, মানে অতুল্য ঘোষকে নিয়ে, বিধানবাবুকে নিয়ে, আহ, আর তখন ঠাট্টাও বেরোতো। একটা জিনিস বলে দিচ্ছি আপনাকে, এটা আপনি লিখতেও পারেন। হ্যাঁ, আহ, আহ, বাহির হইলেন নলিনী বিধান মানে নলিনী সরকার, ও হ্যাঁ, বাংলার বাহির মেয়েরা হইলেন সাবধান। হ্যাঁ, সাবধান। বাংলার মেয়েরা হওয়ার সাবধান, হ্যাঁ, এটা এইসব তো জানি। চলতো ঠাট্টা হ্যাঁ ইয়ার্কি করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বাংলার মেয়েরা হওয়ার সাবধান। আর এই কি বলে যেটা কি বলে উম, উম, আহ, এই এইটি গ্রেট নিয়ে ইস্ট কিন্তু, গ্রেট ওই ইস্টার্নকে নিয়ে অতুল্য যেটা। ঘোষ আর ওনার এই জয়েন্ট প্রপার্টি নিয়ে তখন একটা কেউ শুরু হয়েছিল। আচ্ছা যে এই করেছে, কিন্তু আলটিমেটলি দেখা গেছে সত্যি তা নয়।
It was a property that was handed over to somebody by somebody, এবং সেখানে ওদের হয়তো কোনো অ্যাডভাইস থাকতো, বেড়ে থাকতো, মানে ইট ওয়াজ নেভার টু দের ওন ইন্টারেস্ট আর কি, মানে বুঝতে ওদের পেরেছি। নামে গেছে এটা কখনো প্রমাণিত হয়নি। না হলে তো সিপিএম তো ছেড়ে দিতে কথা বলতো না, সিপিএম আমার 12টা বাজিয়ে দিত। সে এরা উদ্যোগ করেছিল বলার জন্য, কিন্তু হয়নি সেটা। হয়নি সেটা। আর একটা স্যার অন্য প্রসঙ্গে জিজ্ঞাসা করছি, বিকজ ইউ মেনশন গ্রেট ইস্টার্ন, শঙ্করের যে বিখ্যাত বইটা রয়েছে চৌরঙ্গি, মানে অ্যাবাউট দ্য স্পেন্সার্স হোটেল, ওটা অ্যাকচুয়ালি তো লেখা স্পেন্সার্স হোটেল কি নিয়ে, তো ওখানে যে চরিত্রটা আছে, হ্যাঁ, মিস পাকরাশি বলে একটি চরিত্র আছে, আপনার মনে থাকবে, সিনেমাতেও রয়েছে উত্তম কুমারের যে মিস পাকরাশি বলে, আপনার মনে আছে চরিত্রটি আছে, সে বিভিন্ন পুরুষকে, আচ্ছা অনেকে বলে যে দ্যাট ক্যারেক্টার ওয়াজ বেসড অন, না না বেলা সেন না, ওটা অনেকে বলে যে লেডি রানু মুখার্জির উপরে ভিত্তি করে, লেডি রানু মুখার্জি, সরি লেডি রানু মুখার্জি, হ্যাঁ, মানে এটা কি সত্যি, মানে লেডি রানু মুখার্জি না, ডু ইউ নো দ্যাট দিস ওটা অনেকে লেডি রানু মুখার্জি করে, হ্যাঁ, she would use that hotel for a personal আর কি, আচ্ছা pleasure, ওকে এটা বলে আর কি, আচ্ছা সত্যি তো জানি না, কিন্তু রানু মুখার্জি তখন তো এরকম ইয়ে ছিল, মানে একে সুন্দরী, তার মধ্যে বড় লোক, তার মধ্যে বহু লোক তাকে ইয়ে করে, পছন্দ করে, যাতায়াত আছে, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, এখানে একটু দেখাচ্ছেন, ওখানে একটু দেখাচ্ছেন, এইসব করে বেড়াতেন। তাহলে এইসব স্টোরি গ্যাদার করতে তো বেশি সময় লাগে না। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, আপনাকে শেষ একটা প্রশ্ন করছি, যে আমি যদি বিধান রায় মারা যাওয়ার পর ওই সময়ের 62-র মানে ধরুন 2রা জুলাইয়ের আনন্দবাজারের ইয়েগুলো দেখি, তাতে কি আপনার মনে হয় যে ব্যক্তিগত স্মৃতিচারণা পেলেও পেতে পারি কোনো মানুষের, মানে সেই সময় দেখুন আগে, হ্যাঁ চেষ্টা বলতে পারছি না এখনই, কিন্তু অনেক লেখা বেরিয়েছিল, আমার মনে আছে বিধানবাবুটার বড় ছবি দিয়ে, এবং সেই উনি যে গড়িয়ে পড়লেন রাধাকৃষ্ণের কোলে, সেটা নিয়ে একটা ডিসক্রিপশন ছিল। তারপরে ওনার ব্যক্তিগত জীবন, ওনার কি বলে কেরিয়ার নিয়ে লেখালেখি ছিল। আর এছাড়া ওনার সম্পর্কে তখন রাজনৈতিক লেখা মানে হচ্ছে গিয়ে তার জীবনের ইতিহাস ভূগোলগুলো বার করে নেওয়া। তখন তো এই ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলতে যেটা বোঝায়, মানে তলিয়ে দেখা, কোথায় কি করেছেন না করেছেন, হ্যাঁ করেছেন না, আর এই গুজব রটানোর জার্নালিজম তখন বাজারে আসেনি। আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। লিখিত ভাবে আমরা যা যা বলেছি সেগুলো মৌখিক আর কি, মুখে শুনেছি, মুখে উঠেছে, ইত্যাদি ইত্যাদি। হাতে লিখে কেউ বার করেছে বলে জানতাম না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে ওকে ওকে।